আজকে আমাদের সুরঝঙ্কারের সবাইকে এবং সুরঝঙ্কারের বন্ধু যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে একটি অভিনব অনুষ্ঠান হচ্ছে এসো বাংলায় বিজ্ঞান শিখি। এটা পরিবেশন করছে আমাদের সুরঝঙ্কারের যে বাংলা ক্লাস আছে সেখানে তুখোড় শিশুরা, তারা সব নিজেরা হাতে এঁকে মডেল নিয়ে এসে বিজ্ঞান বোঝাবে এমন কিছু দুরূহ বিষয় যেগুলো আমরা বড়রাও সবসময় জানি না। তো বেশি কথা না বলে আপাতত শুরু করা যাক। আমাদের আজকে কম্পেয়ারিং করবে কাইকমলিনী, যাকে আমরা দরিয়া বলে জানি। দরিয়া, শুভ সন্ধ্যা। গুরুজনদের প্রণাম ও ভাই বোনদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এসো বাংলার বিজ্ঞান শিখি। প্রথম প্রকৃতির কাজ শোনাবে ব্যাঙ্গালোরের থেকে ছোট্ট ভাই অভিনয়। আমি তোমাদের মুভির কথা নতুন কথা আমাদের ছোট নয়, খুব রাস্তা করছে। আমাদের নদীর জলের মাছের বাঁকে বরিশা মাছেরা হাঁটুর জোয়ারে পার হয়ে বড় পার গাড়ি দুধার ধার পানি করে বাড়ি ওঠানোই কাদা এক ধারে কাঠপুর দিলে ভুলে সাদা ইচিমিচি করে শেষে শরীরের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের ঝাঁক আর পায়ে আঙুল তাই বই চলে গায়ে বামন পাড়াতাড়ি ছায়া চলে ধীরে ধীরে ছিঁড়ে সকালে বিকালে কবু নাওয়া করলে পরে চলে থাকিয়া তারা কবিতায় আমরা প্রকৃতি বিজ্ঞান শিখলাম। আমরা জানলাম ছোট নদীর পথে নাকে চলে, মানে বড় নদী সোজা চলে। আমি দুটো ঋতুর কথা শিখলাম, বৈশাখ মাস মানে গরমকাল, আর নদীতে জল খুব কম থাকে, রোদ থাকে না, জল পরিষ্কার থাকে। আবার আষাঢ় মাস মানে বর্ষাকাল, তখন এত বেশি থাকে যে চারপাশের মাটি ধুয়ে ঘোলা হয়ে যায়। তখন এত বেশি বর্ষা হলে জল বন্যা হয়ে যায়। যখন বেশি বর্ষা হয় তখন ওই সব গাছগুলো সব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আরো অনেক লেখায় প্রকৃতি বিজ্ঞান জানতে পারি। ধন্যবাদ। থেকে শুনলাম আলাদা আলাদা ঋতুতে নদী কেমন আলাদা আলাদা রূপে দেখা যায়। এবার একটা ভূতের গল্প শোনাবে আলিয়া। আমি আলিয়া বিশ্বাস, আমার বয়স 11 আর আমি 7ম শ্রেণীতে পড়ি। আজকে আমি তোমাদেরকে একটা ভূতের গল্প বলবো। এক গায়ে একটা ভূতের বাড়ি ছিল। আগেকার দিনে প্রায় সব দেশ, প্রায় সব গ্রামে একটা দুটো করে ভূতের বাড়ি থাকতো। আজকে যে ভূতের বাড়ির কথা বলছি, এটা লোকেরা পাঁচিল মার ভিটে বলতো রাত্রিকালে কেউ নেই, কিন্তু আগুন জ্বলে। তাই দেখে লোকেরা ভয়তে পাঁচিল মার ভিটে ধারে কাছে যায়। তাই বাড়িটা পুরো জঙ্গল দিয়ে গড়িয়ে গেছিল। পাঁচিল মার ভিটের ভেতরের রহস্য শুনে
সেখানে দেখতে এলেন বিজ্ঞানী গোপাল চন্দ্র ভট্টাচার্য। আগুন জ্বলার গল্প শুনে তিনি ওই ভূতের বাড়ির কাছে যাওয়া আসা শুরু করলেন। এটা 1930 সালের ঘটনা হবে। ভূতের বাড়ির কাছে যেতে যেতে তিনি বুঝতে পারলেন যে আগুন কিন্তু সবসময় জ্বলে না। বেশ বৃষ্টি হয়ে গেলে পর যে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়, তারপরে পরে ওরকম আগুন জ্বলা দেখা যায়। একদিন তিনি একদিন এরকম বৃষ্টি হয়ে যাওয়ার পর তিনি পাখিমার ভিতের ভেতরে ঢুকলেন। ঢুকার পর তিনি দেখলেন একটা বড় উনুন আছে, কিন্তু তাতে আগুন নেই। আলোটা কিন্তু অন্য জায়গা থেকে আসছিল। সেটা খুব উজ্জ্বল, কিন্তু তাতে তাপ নেই। তারপরে তিনি আলোটার দিকে এগিয়ে গিয়ে টর্চের আলোটা ফেললেন। ফেলতে গিয়ে আলোটা উধাও কিংবা ভ্যানিশ। আবার আলোটাকে নিয়ে দেওয়ার পর আলো আবার ফিরে আসলো। এবার তিনি টর্চের আলোটা জ্বেলে সব কিছু ভালো করে দেখলো একটা পুরনো গাছ আছে, তার গুড়িটা একেবারে পচে গেছে। সেই পচা জায়গা থেকেই আলো বেরোচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন এটা আলো নয়, এটাকে বলা হয় আলেয়া। কি সুন্দর শব্দ না? ঠিক আমার নামের মতন। তখন তিনি লোকেদেরকে বললেন, ভূত তো কিছু নেই, ব্যাস পচা গাছ থেকে আলো বা আলিয়া বেরোতে পারে। পচা গাছ থেকে আলিয়া বেরোতে গোপাল চন্দ্র ভট্টাচার্য অনেকবার লক্ষ্য করেছে। একদিন তিনি এক পয়সা বৃষ্টির পর অন্ধকার রাতে টর্চ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে দেখলেন একটা ছোট্ট জায়গা, একটা ছোট্ট জঙ্গল থেকে অসংখ্য জোনাকি আলো জ্বলছে। তার একটু এগিয়ে গিয়ে গিয়ে দেখলেন জোনাকি আলো যদি হয় তাহলে নড়ে চড়ে না কেন? তখন তিনি একটা লাঠি নিয়ে পুরো জঙ্গলটাকে নড়িয়ে দিলেন। জোনাকি আলো যদি হতো তাহলে এতক্ষণ উড়ে যেত, কিন্তু এখানে কিচ্ছুই হয়নি। একটু এগিয়ে গিয়ে দেখলেন যে গাছ থেকে আলেয়া বেরোচ্ছে। ডাল, পচা ফুল এইসব আলাদা আলাদা করে একটা মালা সাজিয়ে দিয়েছে। তারপর সারা রাত নাকি অনেক সুন্দর আলো জ্বলছিল। তারপর অন্য রাতে দেখলেন আলো আবার জ্বলছে না। তখন খেয়াল হলো আগেকার দিনে বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই দিন বৃষ্টি হয়নি। তখন তিনি জল নিয়ে ওগুলোকে ভিজিয়ে দিলেন, আবার সুন্দর জল জল করছিল। এটা দিয়ে তিনি বুঝতে পারলেন কোনো কোনো আলিয়ার সঙ্গে পচা গাছের পাতা সম্পর্ক আছে। তারপর তিনি একটা প্রবন্ধ লিখলেন 1935 সালে।
প্রবাসী পত্রিকায়। তখন তিনি সবাইকে বললেন, আমি পচা গাছ থেকে আলিয়া নিয়ে আরো গবেষণা করতে চাই। তখন তো ভারতীয়দের এমনিতেই সব কিছুতে সুযোগ কম ছিল। তাকে কেউ সাহায্য করে। তাকে কেউ সাহায্য করতে পারেনি। তাই গোপালচন্দ্র ভট্টাচার্যকে ঠিক আলিয়ার আবিষ্কার বলা হয়নি, কারণ পচা গাছ থেকে আলিয়া, জোনাকি পোকা থেকে আলিয়া, পচা গাছ থেকে আলিয়া, তা 100 বছর আগে জানা গেছে। গত 200 বছর ধরে জানি যে একটা রাজহাঁসির ভান্ডার ধারায় একটা জোনাকি উৎসব হয়। সেখানে অজস্র জোনাকি পোকার আলো, পচা গাছের পাতার আলো নেই আলিয়ার উৎসব হয় মনের মধ্যে। গোপালচন্দ্র ভট্টাচার্য এই যে রাজমাচি আর ভান্ডারধারায় এই উইকেন্ডে যে অনুষ্ঠান হবে জোনাকি উৎসব, তার ছবিও দেখাচ্ছে। কি বললো? হ্যালো। গোপালচন্দ্র ভট্টাচার্যর ব্যাপারে আর কিছু কথা বললেই নয়। যখন তিনি আর পচা গাছ থেকে আলিয়া নিয়ে আরো গবেষণা করতে পারলেন না, তখন তিনি পোকা নিয়ে গবেষণা করতে শুরু করলেন। তিনি পোকাদের ব্যাপারে অনেক বইও লিখেছেন। সেটা মধ্যে অনেক বিখ্যাত বই আছে, বাংলা কীটপতঙ্গ। তিনি ওই বইয়ের মধ্যে একটা মজার সহজ ভাষায় পোকাদের জীবন ব্যাপারে, প্রজাপতি, লুকোচুরি, আলেয়া যেটা বেরোয় সেটা গোপালচন্দ্র ভট্টাচার্যের আবিষ্কারের 100 বছর আগেই লোকে জানতে পেরেছিল। সেই জন্যে ঠিক এই যেটাকে আলেয়া, আরেকটা কথাও বলতে ভুলে গেছে, যেটার ইংরেজি নাম হচ্ছে বায়োলুমিনিসেন্স, সেই জিনিসটা তারও 100 বছর আগে জানা গিয়েছিল। এবং এখন আমরা জানি জোনাকিতে যে আলো জ্বলে, আর এই যে পচা গাছে যে আলো জ্বলে, আর জেলিফিশে যে আলো জ্বলে, এগুলো সব এক গোত্রে। আর ওগুলোর যে জ্বলার জন্য যে জিন লাগে, সেই জিনটা একই, তার নাম হচ্ছে লুসিফারিস। আলিয়ার কাছ থেকে জানলাম ভূতের কিছু নেই, সবই আলিয়া। এবার আমি আমাকে সবাই দরিয়া ডাকে। তো আমি 12 বছরের আর 7ম শ্রেণীতে পড়ি। তোমাদের উপকারী পাখিদের কথা শোনাবো। পাখি এমন একটি প্রাণী যাকে কারো ভালো না লাগার কোনো কারণ নেই। ভারতে ছোট বড় রং বেরঙের নানা প্রজাতির পাখি পাওয়া যায়। কিছুদিন আগে আমি জামালার লেখা বই পক্ষীবিদ, এই বইটা পড়েছি। ওই বইটা পড়ে আমার পাখিদের প্রতি ভালোবাসাটা অনেকটা বেড়ে গেছে। আমি তো পুনেতে থেকে শুরু প্রায় শালিকি দেখতে পাই, কিন্তু এই বইটা পড়ে আমি অনেক পাখিদের কথা জানতে পেরেছি, যেগুলো তোমাদের এখন শোনাচ্ছি। পাখিদের দেখে মনে হয় তারা সারাক্ষণ উড়ে বেরিয়ে কিচিরমিচিরি করে থাকে, কিন্তু সব প্রাণীর মতনই পাখিদেরও পরিবেশের একটা রোল আছে, আর ওরা পরিবেশের ব্যালেন্স রাখতে সাহায্য করে। জামালারা ভারতের প্রথম মহিলা পক্ষীবিদ। উনি জন্মেছেন
1923 সালে। ওই সময় মানে 1923 সালের দশকে একজন মহিলার জন্য অ্যাডভেঞ্চার করে পাখি দেখাটা একটা শক্ত এবং বড় ব্যাপার ছিল, যে জন্য আমার জামাল আমাকে আরো ভালো লেগেছে, আর আমি ওখানে একটা ছবিও এঁকেছি। জামাল আলার বইটা থেকে আমি অনেক পাখির কথা জানতে পেরেছি, যেগুলো নিয়ে এখন আমি বলবো। প্রথম হচ্ছে উড়ন্ত পাখি। উড়ন্ত পাখির মধ্যে পড়ে আমাবিরার বাতাসি। এটা শুনে তোমাদের অদ্ভুত লাগতে পারে, কারণ সব পাখি ওড়ে, কিন্তু আমাবিরার বাতাসির পাগুলো অনেকটা ছোট, যেটার জন্য ওরা অন্য পাখিদের মতন হাঁটতে আর বসতে পারে না। এই পাখিগুলো বেশিরভাগ সময় উঠতে উঠতে পোকা ধরে। এখানে আমি এঁকেছি বাতাসি, যেটা ডানাটা অনেকটা লম্বা আর ল্যাজগুলো সূচনা আর আঁকা বাঁকা। বাতাসি আর আবাবিল অনেকটাই একরকম দেখতে, কিন্তু ওরা আলাদাই। নামগুলো বল, ইংরেজি নাম। হ্যাঁ, আবাবিলকে ইংরেজিতে বলা হয় সুইফট, আর বাতাসিকে ইংরেজিতে বলা হয় সলো। এই পাখিগুলো উড়তেও অনেকটা স্কিপ আর অনেক তাড়াতাড়ি ওড়ে। এরকম আর পাখি অন্য ছাড়া পোকা খায়। এরকমই আরো অনেক পাখি আছে যেগুলো পোকা খেতে পারে অনেক কম সময়ের মধ্যে, যেগুলো শুনে তোমরা অবাক হয়ে যাবে। 8 ঘন্টার মধ্যে একটা ছোট পাখি আছে যেটা 300-র বেশি গুটি পোকা খেতে ধরে। আর এরপর আমি বলবো শিকারী পাখিদেরকে নিয়ে। শিকারী পাখিদের চাষিরা শিকারী পাখিদেরকে অপছন্দ করে, কারণ ওরা মুরগির ছানাগুলোকে খেয়ে ফেলে, কিন্তু এই পাখিগুলো সাপের ডিমও খায়। আর এই পাখিগুলো কীট পতঙ্গগুলো খেয়ে ফেলে, যেগুলো যেমন নেংটি আর অন্য ইঁদুর, যেগুলো চাষিদের ফসলটাকে নষ্ট করে। তারপর হচ্ছে ময়লা খেকো পাখি। ময়লা খেকো পাখির মধ্যে পড়ে কাক আর শকুন। এই পাখিগুলো আমাদের অনেক সাহায্য করে, কারণ কিছু কিছু মারাত্মক রোগ আছে যেগুলো মরা প্রাণীর থেকে ছড়ায়, যেমন যেমন প্লেগ আর জলাতঙ্ক ইত্যাদি। কিন্তু আজকাল শকুনের সংখ্যাটা অনেক কমে যাচ্ছে। সেটা হচ্ছে একটা পেন কিলার, ডিক্লোফেনাক, যেটা গরুদের খাওয়ানো হয়। এই ওষুধটা খায়, আর যে গরুগুলো মরে যায়, যদি শকুনটা ওটা খায় তাহলে শকুনরাও মারা যায়। সেই জন্য ভারতে অনেক কম শকুন দেখা যায় আজকাল। তো আমরা জানতে পারলাম যে পাখিরা কত কত আলাদাভাবে আমাদের সাহায্য করে, কিন্তু এর থেকেও বড় একটা রোল আছে এই পাখিগুলোর, যেটা হচ্ছে ওরা আলাদা আলাদা গাছ পরাগ সংগ্রহ পাঠিয়ে ইংরেজিটা বলে দে, ইংরেজিটা এই পাখিগুলো পলিনেশনে অনেকটা সাহায্য করে। ভাবো এই পাখিগুলো কোনো ফল খেলো, তো ওরা যখন ওড়ে আর অন্য জায়গায় যায়, সেই গাছের ফলের বীজটাকে অন্য জায়গায় ছড়ায়, যেটার জন্য ওই গাছটা আরো বেঁচে থাকে ওটার কৃষি। আর ভাবো হামিং বার্ড, যেটাকে বাংলায় বলা হয় মৌটুসি, ওইগুলো পুরো ফুলের মধ্যে ঢুকে গিয়ে ওটার মধু খায়, তখন ওটার গায়ে ওটার পরাগ লেগে যায়।
পড়ার স্বপ্ন ওরা সাহায্য করে। তো এত নানা নানা ভাবে পাখিরা আমাদের সাহায্য করে। আর ধন্যবাদ। পাখিরা সংখ্যায় কমে গেলে আমরা তো অনেক বলি যে গাছ লাগাও, এই লাগাও, বাঁচিয়ে রাখো, কিন্তু পাখিদেরকে নিয়ে ভাবতে হবে, কারণ ওরা অনেক বড় রোল প্লে করে। তাই আর পাখি না থাকলে দুনিয়াটা অনেকটাই মরুভূমির মতো হয়ে যেত। ধন্যবাদ। এখন বলবে ওর সংকল্পের কথা। আমার নাম আদিত্য সুদর্শন, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি বম্বেতে থাকি। আর আজকে আমি কবি কাজী নজরুল ইসলাম এর কবিতা সংকল্প শোনাবো। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, কেমন করে মথলে পাথার, লক্ষ্মী উঠেন পাতাল ফুঁড়ে, কিসের অভিযানে মানুষ চড়ছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাউই চড়ে চায় যে দেখে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে, রইব নাকো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চড়ে, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় পুরে। এই কবিতাটি আজ থেকে প্রায় 100 বছর আগে লেখা হয়েছিল, কিন্তু আমরা অবাক হয়ে যাই যে কবি তখন চাঁদে যাওয়ার কথা বলছেন, আর আমরা এতদিনে চন্দ্রয়ান নিয়ে চাঁদে গেলাম। কবি মঙ্গল থেকে সংকেতের কথা বলছেন, আর আমরা এতদিনে মঙ্গল থেকে সিগন্যাল শোনার মতন জায়গায় পৌঁছেছি। ধন্যবাদ। আদিতের কাছ থেকে শুনলাম মেরুতে, চাঁদে আর মঙ্গলের গবেষণাগার বা রিসার্চ ল্যাবের কথা। এবার আমরা শুনবো কলকাতার কয়েকটি বিখ্যাত রিসার্চ ল্যাবের গবেষণার কথা। প্রথম বলবে শ্রীনিতা, যাকে সবাই তানি বলেছে। নমস্কার, আমি শ্রীনিতা। আমি 8ম শ্রেণীতে পড়ি আর আমার বয়স 13। আজকে আমি বলবো কলেরা কেন আর ভয়ের নয়। আমি না কলেরার নাম আমার বইয়ে শুনেছি, মা বাবার কাছেও শুনেছিলাম যে আগেকার দিনে কলেরা একটা খুব ভয়ঙ্কর রোগ ছিল। এতই ভয়ঙ্কর আর এতই ছোঁয়াচে যে যার কলেরা হতো সে 3-4 ঘন্টায় মারা যেত, আর যেই গ্রামে তার হতো সেই গ্রামের লোকেরা 3-4 দিনে মারা যেত। এখন কলেরার লক্ষণগুলো কি? যার কলেরা হয় সে খুব মলত্যাগ আর খুব বমি করে। এতই বার করে যে 1 ঘন্টায় ধরো 20-25 বার করে। করে এতই দুর্বল হয়ে যায় যে সে মারা যায়। এখন কলেরা কি করে ছড়ায়? যার কলেরা হয়, যে সেই জায়গাতে মলত্যাগ বা বমি করে, সেই জলটা যদি অন্য কেউ একজন খায় তার কলেরা হয়ে যেতে পারে। 1883 এখন কলেরা একটা জীবাণু থেকে হয় যার নাম ভিব্রো কলেরা। এটা আবিষ্কার করেছেন 1883-তে জার্মান বিজ্ঞানী রবার্ট কখ। কিন্তু উনি বুঝতে পারেননি যে
করে মারে। উনি বললেন যে কলেরার মধ্যে একটা বিষ আছে যেটা হৃদযন্ত্রতে গিয়ে ওটাকে বন্ধ করে দেয়, বলে লোকেরা মারা যায়। কিন্তু অনেক লোকেরাই এটা বিশ্বাস করে, অনেক বিজ্ঞানীরাই এটা বিশ্বাস করে। বাঙালি বিজ্ঞানী শম্ভুনাথজিও এটা বিশ্বাস করে। উনি ভাবলেন যে নিশ্চয়ই একটা অন্য উত্তর আছে। উনি 1951 সালে ওনাদের কলকাতার গবেষণাগারে কলেরার একটা জীবাণুটাকে গজানোর পর উনি খরগোশের পেটের অন্ত্রের ভাগে ওইটাকে ইনজেক্ট করলেন, আর তারপরে দুপাশ বেঁধে দিলেন। এইটার পরে একটুক্ষণ এসে দেখলেন যে পুরো অন্ত্রের ভাগটা খুব ফুলে আছে, ওটার থেকে খুব জল বেরোচ্ছে। উনি এটা নোট করে রাখলেন। পরের দিন উনি আবার কলেরার জীবাণুটাকে গজানোর পর কিন্তু এবার উনি ওটাকে ফিল্টার করলেন। ফিল্টার করাতে কলেরার জীবাণুটা কি ফিল্টারে ফেসে গেল, আর ওই যে তরলটা সেটা আবার ইনজেক্ট করলেন অন্ত্রের ওই ভাগে খরগোশের, আর আবার দুপাশ বেঁধে দিলেন। তারপরে আবার দেখলেন যে পুরো ভাগটা একদম ফুলে আছে, ওখান থেকে খুব জল বেরোচ্ছে। উনি তারপরে প্রমাণ করলেন যে কলেরার জীবাণুটা অন্ত্রের থেকে এতই তাড়াতাড়ি জল বের করে দেয় যে খুব কম সময়তে রক্তটা জমাট হয়ে যায়। ওইটাতে হৃদযন্ত্রটা আর পাম্প করতে পারে না রক্তটা, বলে ওটা বন্ধ হয়ে যায়, বলে লোকেরা মারা যায়। উনি এটাও বললেন যে যদি জল বের হয় লোকেরা মারা যাচ্ছে, তাহলে জল ঢোকালেই ওরা বেঁচে যাবে। ওনাদের এই আবিষ্কারের পরে স্যালাইন দেওয়া শুরু হলো। এইটাতে অনেক লোকেদের প্রাণ বাঁচতে শুরু হলো। তার 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক লোকেরা সীমান্তের ওপার থেকে ঘর বাড়ি ছেড়ে কলকাতার আশেপাশে থাকতে শুরু করলেন। ওদের পরিচ্ছন্নতার বেশি কোনো উপায় ছিল না বলে সবাইদের কলেরা হয়ে গেছে। এইটাতে কলকাতা থেকে বাঙালি ডাক্তার দিলীপ মহালনোবিশকে পাঠানো হলো। উনি দেখলেন যে এতই লোক আছে, তাহলে স্যালাইন দেওয়া তাড়াতাড়ি পসিবল হবে না বলে উনি ভাবলেন যে যদি স্যালাইন না উনি তারপরে ভাবলেন যে যদি স্যালাইন না দেওয়া যেতে পারে তাহলে মুখ দিয়ে খাওয়ালেই হয়ে যাবে। তারপরে উনি জলের সঙ্গে নুন আর চিনি মিশিয়ে লোকেদেরকে খাওয়াতে শুরু করলেন। এইটাতে উনি দেখলেন যে অনেক লোকেরা খুব তাড়াতাড়ি বাঁচতে শুরু করলেন, আর খুব কম লোকেরা মারা গেল। তারপরের দিন থেকে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন আবিষ্কার হলো। বিজ্ঞানীরা আমাদের কলেরার ভয়টা কাটান। ধন্যবাদ। এবার আমরা শুনবো তারির কাছ থেকে আমরা জানলাম আমাদের ঘরে ঘরে ওআরএস থেকে থাকে তার আবিষ্কারের কথা। এরপরে আমাদের সবশেষ গল্প শোনাবে সিঞ্জয়। আমার নাম সিঞ্জয় সান্যাল, আর আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমার বয়স 13। আমি আজ তোমাদের সামনে যে আলোচনাটা করব তার বিষয় হলো গাছেদের কি ব্যথা হয়। ধরো আমার ঘরে ঢুকতে গিয়ে দরজায় জোরে ধাক্কা লাগলো, তাহলে তো আমি উফ বলে চিৎকার করে সবাইকে জানিয়ে দেবো যে আমার ব্যথা হয়েছে। কিংবা ধরো একটা বেড়াল, তার লাশটার ওপর আমার পা পড়ে গেল, কামড়ে চেঁচিয়ে আমায় জানিয়ে দেবে জোরে ব্যথা হচ্ছে। কিন্তু গাছেদের কি ব্যথা হয়?
গাছের কি অনুভূতি আছে? অনেকেই হয়তো বলবে গাছের তো নার্ভই নেই, কিন্তু না, গাছের নার্ভও আছে আর অনুভূতিও আছে। আর সেটা প্রমাণ করেছিলেন আমাদের গর্বের বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু জন্মেছিলেন এখনকার বাংলাদেশের একটা ছোট গ্রামে। ওনার বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি শিশু জগদীশ চন্দ্রের দেখাশোনা করতে যাকে রেখেছিলেন তিনি ছিল একজন ডাকাত। আর তিনি মনে করতেন যে ভালো পড়াশোনার ভিত্তি তৈরি করতে গেলে আগে মাতৃভাষায় মানে বাংলা ভাষায় পড়াশোনা শেখা উচিত। তাই জন্য জগদীশ চন্দ্র প্রথমে গ্রামের পাঠশালায়, তারপর কলকাতা এসে বাংলা মাধ্যম হাই স্কুলে পড়তেন। তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে এন্ট্রান্স পাস করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। এরপর চলে যান বিলেত, কেমব্রিজ থেকে বিএ আর লন্ডন ইউনিভার্সিটি থেকে বিএসসি পাস করেন। আমরা এখন এই ডিগ্রিগুলো শুনে অবাক হয়ে ভাবতে পারি মাত্র বিএ, কিন্তু তখনকার সময় এত কম জনে এই ডিগ্রিটা পেত যে এটাই বিশেষ যোগ্যতা বা সম্মানের ছিল। বিলেতে থাকার সময় তিনি অনেক রকম গবেষণার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ঠিক করলেন দেশে ফিরে আসবেন, বিলেতে আর থাকবেন না। তার প্রাণের বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন একজন বিজ্ঞানীর যেখানে গবেষণার সুযোগ বেশি সেখানেই তার থাকা উচিত, কিন্তু জগদীশ চন্দ্র বলেছিলেন তার কাছে দেশপ্রেম অনেক বড়। দেশে ফিরে এসে তিনি যোগদান করলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের অধ্যাপক হয়ে। তখনকার দিনে সাদা চামড়ার অধ্যাপকরা কালো চামড়ার অধ্যাপকদের থেকে যোগ্যতা কম হলেও মাইনে বেশি পেত। জগদীশ চন্দ্র যখন এসেছিলেন তার যোগ্যতা অনেকের চেয়ে বেশি, মাইনে কম। তাহলে উনি বললেন আমি তাহলে মাইনে নেব না। এরপর ওর প্রতিবাদে পর মাইনে ঠিক মতো করা হলো। প্রেসিডেন্সি কলেজে এসে তিনি গবেষণা শুরু করলেন। ছোট্ট ঘর, জিনিসপত্রের অভাব, কিন্তু তিনি নানান রকম তরঙ্গ মানে ওয়েভ নিয়ে গবেষণা শুরু করলেন। এর কিছুদিন আগে বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন যে আলো একরকম তরঙ্গ, শব্দ একরকম তরঙ্গ আর বিদ্যুৎ একরকম তরঙ্গ। এদের মধ্যে খালি দৈর্ঘ্যে মানে লেন্থের তফাৎ আছে। জগদীশ চন্দ্র দেখা শুরু করলেন এক জায়গা থেকে অন্য জায়গায় তরঙ্গ কিভাবে পাঠানো যায়। এই সময় নানান রকমের যন্ত্র আবিষ্কার করলেন। পৃথিবীর প্রথম সেমিকন্ডাক্টর ডায়োড তারই বানানো। কলকাতার টাউন হলে তিনি 1896 সালে দর্শকদের সামনে দেখান একটা ঘরের বন্দুকের আওয়াজ অনেক দূরে আর একটা ঘরে শোনা যাচ্ছে। এটা হলো পৃথিবীর প্রথম বেতার, যেটাকে আমরা এখন ওয়্যারলেস কমিউনিকেশন বলি। জগদীশ চন্দ্র বিজ্ঞানের আবিষ্কার থেকে ব্যবসা করার, পয়সা রোজগার করা পছন্দ করতেন না। এই জন্য তিনি তার কোনো আবিষ্কারকে পেটেন্ট করেননি। তার তৈরি লোহা পারদ লোহা মানে আয়রন মার্কুরি আয়রন রিসিভার দিয়ে ডিজাইন দিয়ে ইটালির বৈজ্ঞানিক গুগলিয়ার্মো মার্কনি আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপার সিগন্যাল পাঠিয়ে নোবেল প্রাইজ পান বেতারের জনক হিসেবে। জগদীশ চন্দ্র কিন্তু এই সম্মান না পাওয়ার জন্য কোথাও কখনো দুঃখ প্রকাশ করেন কথা। জগদীশ চন্দ্রের সময় এর আগে জানা গেছে প্রাণীর দেহে স্নায়ুতন্ত্র মানে নার্ভাস সিস্টেম থাকে। নার্ভ পেশি অর্থাৎ মাসেলকে চালায়। এই চালানোর সময় নার্ভের মধ্যে দিয়ে বিদ্যুৎ তরঙ্গ যায়। জগদীশ চন্দ্র এতদিন তরঙ্গ নিয়ে যে সব কাজ করেছিলেন তার থেকে তার মনে হলো আচ্ছা গাছে না হয় প্রাণীদের মতো নার্ভাস সিস্টেম নেই, কিন্তু গাছে তো নানান রকম নড়াচড়া দেখা যায়। লজ্জাবতী লতায় হাত লাগালে তো পাতা বন্ধ হয়ে যায়।
তাহলে এখানে নিশ্চয়ই কোনো বিদ্যুৎ তরঙ্গ তৈরি হয়। তারপর দেখলেন অনেক গাছই হঠাৎ প্রতিকূল অবস্থায়, কিন্তু কোনো কোনো বিষ এর প্রভাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে মরে যায়। এই যে শুকিয়ে মরা, এটা নিশ্চয়ই গাছের খুব কষ্ট হয়, আর সেটা ওরা দেখায়ও, কিন্তু আমরা ওদের ভাষা বুঝতে পারি না, তাই দেখা যায় না। জগদীশ চন্দ্র ভাবলেন ওদের ভাষা কিভাবে লেখা যায়। এই সময় কিন্তু গ্রামোফোন আবিষ্কার হয়ে গেছে, যেখানে কথা বা গানকে ডিস্কে লেখা হয়। যেখানে কথা বা গানকে ডিস্কে লেখা হয়, জগদীশ চন্দ্র একটা যন্ত্র বানালেন, যার নাম দিলেন ক্রেস্কোগ্রাফ। এটা ক্রেস্কোগ্রাফ, আর এটা একটা রেকর্ডার। এখানে রেকর্ড করা হলো ধূসকালি মাখা একটা সিলিন্ডারের ওপর রেকর্ড করা, অর্থাৎ ধূসর ওপর লেখার জন্য ব্যবহার হলো একটা সাধারণ পেন, যেটা গাছের আগায় লাগানো রইল। কিন্তু গাছের নড়াচড়া তো অত সহজে নজর পড়ে না, সেই জন্য যেইটুকু নড়াচড়া হবে সেটাকে 1000 গুণ বাড়িয়ে রেকর্ডারে ধরা যায়। তার জন্য লাগালেন পুরনো গ্র্যান্ডফাদার ক্লকের গিয়ার। এরপর তিনি সকলের সামনে একটা বনছাড়ার গাছকে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মধ্যে ফিট করালেন। এই গাছের শিকড়ের ওপর ঢেলে দিলেন ব্রোমাইড সলিউশন, যেটা গাছের পক্ষে বিষ। এই বিষ ঢালার সাথে সাথে ক্রেস্কোগ্রাফ যন্ত্রে ধরা গেল নানান রকম আঁকিবুকি, আর গাছটাও চোখের সামনে শুকিয়ে মরে গেল। এই আঁকিবুকি গাছটার মৃত্যু যাতনার লেখন। জগদীশ চন্দ্র এরপরে আরো বহু গাছ নিয়ে গবেষণা করেছেন এবং দেখিয়েছেন গাছেরও নার্ভাস সিস্টেম আছে। তার লেখা বিখ্যাত বই দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্টস যে তিনি এইসব কথা লিখে গেছেন। জেসি বোসের আর একটা বিরাট কীর্তি, তার নিজেরই বাড়িতে এক বিশাল গবেষণাগার তৈরি। সেই গবেষণাগারের নাম বসু বিজ্ঞান মন্দির। তিনি সত্যিকারের সাধক ছিলেন, তাই তার গবেষণাগার অবশ্যই মন্দির। বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছেন আমাদের সবার প্রিয় মঞ্জুশ্রী দিদা। আগে বলেছি জগদীশ চন্দ্রের প্রাণের বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান বা কবিতার লাইন শুনে মনে হয় জগদীশ চন্দ্রের আবিষ্কারের কথা লিখেছেন। এই যেমন এই লাইনগুলো, যা এখানে প্রায় সবাই জানে। ওরা কান পেতে শোনে, গগনে গগনে নীরবে কানাকানি, নীলিমার কোন বাণী। যে শব্দ আমরা শুনতে পাই না, যে আলো আমরা দেখতে পাই না, গাছ সেই শব্দ শুনতে পায়, সেই আলো দেখতে পায়। এটাই এই দুই মনীষী আমাদের শিখিয়ে গেছেন। ধন্যবাদ। এসো বাংলায় বিজ্ঞান শিখি আমাদের এখানেই শেষ। এই গত 1 মাস ধরে এই 6টা বাচ্চা তারা প্রচন্ড পরিশ্রম করেছে, তো তার জন্য আরেকটা হাততালি হয়ে যায়। হ্যাঁ, এইখানে আমি একটু ওদের ব্যাপারে বলছি। ওদেরকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম মুখস্থ করা চলবে না, তোরা আগে বিজ্ঞানটা বোঝ। এবং ওদেরকে আমি বলেছিলাম যে ওরা এই টপিক এখানে নিজেরা একটু সার্চ করে নিজেরা পড়াশোনা করে। দরিয়া যেমন পুরোটাই নিজে করেছে, আমি একটু একটু কারেক্ট করে দিয়েছি, কারেকশন গুলো অবশ্য বলে উঠতে পারিনি সব জায়গায়, কিন্তু ওরা আগে বিজ্ঞানটা বুঝেছে, তারপর ইংলিশে কিছুটা লিখেওছে, তারপর কেউ কেউ নিজের ভাষাতেই প্রায় বলেছে, কেউ কেউ আবার বয়ানটা নিয়েছে। আর ওদের সঙ্গে কিন্তু ডিসকাশন করলে অনেক ইন্টারেস্টিং কথা জানা যায়। এই যে সৃঞ্জয় যে টপিকটা বললো, ও অনেকদিন আগেই আমার বলেছিল গাছের তো নার্ভাস সিস্টেম নেই। আমি বলছি গাছের নার্ভাস সিস্টেম নেই, আমাদের জগদীশ্বর মাঝে বলে গেছে। তো ওদের সঙ্গে ইন্টারাকশন করে আমিও কিন্তু অনেক কিছু শিখি। ওরা ওদের